স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অনুষ্ঠানে। আমাদের আজকের আয়োজনে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্বাস্থ্য খাতকে এগিয়ে নিয়ে যেতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে নীতি নির্ধারণী পর্যায়ে সেই বিষয়টি, এবং সেই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন সরকারের অতিরিক্ত সচিব ও স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক জনাব আসাদুল ইসলাম। স্বাগত আপনাকে। এবং একই সাথে বেসরকারি পর্যায়ে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সেই বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক ও পরিচালক ডক্টর মালবিকা সরকার। স্বাগত আপনাকে আমাদের আজকের আয়োজনে। তো প্রথমেই আমি আপনার কাছে যাব, সেটি হচ্ছে যে সংবিধানে তো সবার জন্য স্বাস্থ্য এটিকে নিশ্চিত করবার জন্য, স্বাস্থ্য একটি মৌলিক অধিকার, সেই বিষয়টিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং একই সাথে যে বিষয়টি যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় বলা আছে যে 2030 সালের মধ্যে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বাস্তবায়নে সরকার এই বিষয়টিতে কাজ করবে। তো সেই নীতি নির্ধারণী পর্যায়ে স্বাস্থ্য খাতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বা আমরা বলি সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার যে উদ্যোগ, আপনি সঠিকই বলেছেন যে আমাদের সংবিধানের 15(a) এবং 18(1) অনুচ্ছেদে বলা আছে যে রাষ্ট্র বিভিন্ন মৌলিক প্রয়োজনের মধ্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার পদক্ষেপ নেবে। এটা আমাদের একটা সাংবিধানিক অঙ্গীকার। আপনি আরও জানেন যে আমরা এর আগে পৃথিবীর বিভিন্ন কর্মসূচির মধ্যে বিভিন্ন কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি এবং আমরা অনেক সাফল্য অর্জন করেছি। সর্বশেষ আমরা যে সহস্রাব্দ লক্ষ্যমাত্রা MDG গোলে স্বাস্থ্যের জন্যে যে লক্ষ্যমাত্রা ছিল সেইগুলো অর্জনে আমরা সাফল্য দেখিয়েছি এবং এর জন্য আমরা পুরস্কৃত হয়েছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বে নন্দিত হয়েছেন স্বাস্থ্য খাতে আমাদের অগ্রগতির জন্য। সম্প্রতি যে আমাদের জাতিসংঘে যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা আমরা বলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নির্ধারণ হয়েছে, তার মধ্যে অন্যতম একটা গোল হলো যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার। সেখানে টার্গেট দেওয়া আছে 2030 সালের মধ্যে আমাদের সবার জন্য যেটা আমরা সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বলছি সেটা নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ করবে। আমরা কিন্তু এই SDG গ্রহণের আগে থেকেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের বিভিন্ন ফোরামে, যে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রত্যেক বছর আয়োজন করে থাকে সেখানে, এবং সর্বশেষ জাতিসংঘে আমাদের অগ্রগতি এবং আমাদের সরকারের সর্বোচ্চ অঙ্গীকারের কথা বলেছে যে আমরা সার্বজনীন স্বাস্থ্য সেবা কর্মসূচি বাস্তবায়ন করব এবং করছি। এই লক্ষ্যে আমাদের অনেকগুলা নীতি নির্ধারণী কার্যক্রম হয়েছে। প্রথমত হয়েছে যে আপনি জানেন বোধহয় যে আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা হয়, যে এটা নতুন করে শুরু হলো 7th 5-year প্ল্যান বা সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা। সেখানে আমরা টার্গেট রেখেছি কিভাবে আমরা এই সার্বজনীন স্বাস্থ্যসেবা কর্মসূচির জন্য এগিয়ে যাব। আমরা যদিও 2015 সালে SDG বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নির্ধারিত হয়েছে, তার আগেই 2012 সালে আমরা হেলথ কেয়ার ফাইন্যান্সিং স্ট্র্যাটেজি, যেটাকে স্বাস্থ্য খাতে অর্থায়ন কৌশলপত্র আমরা রচনা করেছি, গ্রহণ করেছি। এই কর্মসূচি এই যে কৌশল, সেই কৌশলই আমাদেরকে পথ দেখাবে কিভাবে আমরা 2030 বা 32 সাল নাগাদ সবার জন্যে একটা বেসিক প্যাকেজ অফ হেলথ কেয়ার বা সার্বজনীন স্বাস্থ্যসেবা আমরা নিশ্চিত করব। আমরা আগামী জানুয়ারি থেকে শুরু করছি আমাদের চতুর্থ স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি খাত কর্মসূচি। সেখানেও সর্বোচ্চ লক্ষ্যমাত্রা ওভারআর্চিং গোল হলো আমাদের সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা এবং এর যেসব দিক আছে, যে ইকুইটি বা ন্যায্যতা, কোয়ালিটি, এফিসিয়েন্সি, এইগুলো অর্জনের জন্য। ফলে বলতে পারেন রাষ্ট্রীয় পর্যায় থেকে, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে, সংবিধান থেকে আমাদের সার্বিক দিক নির্দেশনা এবং অঙ্গীকার রয়েছে যা দেশের সব মানুষের জন্য স্বাস্থ্যসেবা, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। আমরা জানি যে সার্বজনীন স্বাস্থ্যসেবার মূল কথা হলো যে প্রত্যেক মানুষ যেন তার প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পায় এবং সেই স্বাস্থ্যসেবা হতে হবে একটু মানসম্মত স্বাস্থ্যসেবা, এবং সেই স্বাস্থ্যসেবা গ্রহণ যেন তাদের সাধ্যের মধ্যে থাকে, তারা কেউ যেন আর্থিকভাবে বিপর্যয়ের সম্মুখীন না হয়। সেই লক্ষ্যেই আমাদের এই পলিসি, এই কৌশল এবং এই কর্মসূচি।
তো এই বিষয়টি আরেকটু আপনার কাছে জানতে চাই যে যে চ্যালেঞ্জগুলো আছে যে স্বাস্থ্যসেবা খাতকে এগিয়ে নিতে, সেই আসলে বড় বড় চ্যালেঞ্জগুলো আসলে কি, যেগুলো মানে স্বাস্থ্য খাতকে এগিয়ে নিয়ে যেতে আরও কত দূর আসলে যেতে হবে? হ্যাঁ, এইখানে সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বস্তুত দুটা অংশ। একটা হলো আমার স্বাস্থ্যসেবাটা অ্যাভেলেবল করতে হবে, তার প্রাপ্তিটা নিশ্চিত করতে হবে। আরেকটা জিনিস হলো সেটা আমাদের সাধ্যের মধ্যে থাকতে হবে। তো স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আপনি জানেন যে এই সরকার বা গত দশক থেকে আমরা স্বাস্থ্যসেবার জন্য নিশ্চিত করার জন্য চেষ্টা করছি। তার মধ্যে বর্তমান সরকার ক্ষমতায় এসে আমাদের স্বাস্থ্যসেবা যেন আরও প্রান্তিক পর্যায়ে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পারে, এজন্যে আমরা আরেকটি স্তর যোগ করেছি স্বাস্থ্যসেবা ডেলিভারিতে বা সরবরাহে। সেটা হলো কমিউনিটি ক্লিনিক, যে প্রত্যেক ৬,০০০ মানুষের জন্যে প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রথম মানুষের কন্ট্যাক্ট পয়েন্ট যেন হতে পারে কমিউনিটি ক্লিনিক। সেই লক্ষ্যে আমরা ১৩,০০০-এরও বেশি কমিউনিটি ক্লিনিক স্থাপন করছি। একইভাবে বিভিন্ন ধরনের হাসপাতাল সেবা প্রদানের জন্য হাসপাতাল তৈরি হয়েছে। সেবা প্রদানের জন্য জনবল অনেক বেড়েছে। যেমন এখন সরকারের গত ৮ বছরে যে জনবল ছিল তার চেয়ে ৩ গুণ জনবল হয়েছে, বিশেষ করে মেডিকেল যারা প্রফেশনাল, যারা ডাক্তার, সেই অর্থে নতুন নতুন স্পেশালাইজ হসপিটাল হয়েছে। ফলে স্বাস্থ্যসেবাকে অ্যাভেলেবল করার জন্য সরকার ক্রমাগত পদক্ষেপ নিচ্ছে এবং এটার জন্যে যাতে মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করতে যে তার আর্থিক বিপর্যয়ে না পড়ে, এই জন্য আমরা কিছু কর্মসূচি নিচ্ছি। বিশেষ করে সরকারের প্রধান প্রাধিকার হলো যে দরিদ্র মানুষ যেন আরও বিপর্যয়ে না পড়ে স্বাস্থ্যসেবার জন্য। আপনি আরও জানেন যে মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা সরকারের একটা প্রাধিকার কর্মসূচি। এই জন্য আমরা ভাউচার স্কিম চালু করেছি যাতে দরিদ্র মায়েরা তাদের প্রসব পূর্ব এবং ফ্যাসিলিটিতে প্রসব পরবর্তী সেবা পেতে পারে। এই জন্য আমরা ভাউচার স্কিম চালু করেছি, যেটার মধ্যে তারা আর্থিক প্রতিবন্ধকতা পেরোতে পারে এবং আর্থিকভাবে তারা উৎসাহিত হয় এই সেবাটা গ্রহণ করতে। ফলে আমরা ক্রমাগতভাবে আমাদের যে বেসিক প্যাকেজ অফ হেলথ কেয়ার, যেটাকে বলি আমরা ইএসপি, এসেনশিয়াল সার্ভিস প্যাকেজ, সেটাকে নিশ্চিত করার জন্য সরকার একদিকে যেমন সরকারের নেটওয়ার্ক, যে স্বাস্থ্যসেবা প্রদানের যে নেটওয়ার্ক, সেটা বাড়াচ্ছে, স্বাস্থ্যসেবা প্রদানকারীর সংখ্যা বাড়াচ্ছে। এবং আপনি জানেন যে আমাদের যে হেলথ সেক্টরের বাজেট, সেই বাজেট গত কয়েক বছরে প্রায় ৬ গুণ বেড়ে গেছে। ফলে সব দিক দিয়েই আর্থিকভাবে সেবা তৈরির ক্ষেত্রে, সেবা প্রদানের ক্ষেত্রে, সেবা কাছাকাছি প্রদানের ক্ষেত্রে মানুষের সরকার পদক্ষেপ নিচ্ছে। তো আপনি তো বললেন যে জনগণের জন্য মানে স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করার জন্যই যেটা বলছি আমরা যে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, সেই সুরক্ষার জায়গায় যদি পৌঁছাতে হয়, কারণ আমরা আমাদের মাঠের চিত্র যেটি বলে সেটি হচ্ছে যে একজন সাধারণ মানুষ, আপনিও বলছিলেন যে নিঃস্ব হয়ে যাচ্ছে চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে। দেখা যাচ্ছে অনেকে হয়তো গ্রামের অনেক মানুষ হয়তো তাদের জমি জিরাতো বিক্রি করে দিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আসলে একজন সাধারণ মানুষ আসলে কি পরিমাণ অর্থ ব্যয় করছে এবং একের সাথে সরকারের পক্ষ থেকে সরকার কতটুকু অর্থ ব্যয় করছে, এই চিত্রটি যদি আপনি আমাদের। খুব ভালো প্রশ্ন করেছেন। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে যেসব কাজ করি তার মধ্যে একটা বড় কাজ হলো যে স্বাস্থ্য খাতে যা ব্যয় হয় সেই ব্যয়কে ট্র্যাক করা, কে ব্যয় করছে, কত টাকা ব্যয় হচ্ছে, সরকার কত ব্যয় করছে, পকেট থেকে কত ব্যয় হচ্ছে, সেই ব্যয়টা কার পকেটে যাচ্ছে, কোন খাতে ব্যয় হচ্ছে, এটা কি ওষুধের জন্যে না ডাক্তারের জন্যে না কোনো সেবার জন্যে। এবার আমরা ট্র্যাক করে বিশ্লেষণ করে দেখি যে সারা দেশে স্বাস্থ্যসেবা বাবদ সরকারি, বেসরকারি, ক্লিনিক, এনজিও সব পর্যায়ে কত টাকা খরচ হয়, কোন কাজে খরচ হয়। এটাকে আমরা বলি বাংলাদেশ ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টস। এটা অনুযায়ী দেখা যাচ্ছে যে যদিও সরকার ব্যাপক আয়োজন করেছে স্বাস্থ্যসেবা প্রদানের জন্যে, নেটওয়ার্ক করে, জনবল নিয়োগ করে, কর্মসূচি বাড়িয়ে, তারপরেও দেখা যাচ্ছে অনেক সংখ্যক মানুষ তাদের নিজেদের পকেট থেকে অনেক টাকা খরচ করতে হচ্ছে। এবং সর্বশেষ যে হিসাব আমরা করেছি ২০১২ সালের তথ্য অনুযায়ী যে আমাদের প্রায় 63% টোটাল খরচের টাকাটা মানুষের পকেট থেকে আসছে। আমাদেরকে এই জন্যে দরিদ্র মানুষ আরও দরিদ্র হয়ে যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতেই বা এই দরিদ্র মানুষকে কিন্তু সুরক্ষা দানের জন্যই আমাদের এই কর্মসূচি। এবং আমি আগেই বলেছি যে দরিদ্র মানুষকে প্রোটেক্ট করা
তাদেরকে সুরক্ষা দান করা সরকারের প্রাধিকার, সেই হিসেবে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ফলে আপনি যে কথা বলেছেন যে সবার জন্য প্রয়োজনীয় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অনেক চ্যালেঞ্জ, এটা শুধু আমাদের দেশে নয়, বিশ্বব্যাপী। এমনকি সবচেয়ে ধনী রাষ্ট্র বা সবচেয়ে বেশি অর্থ যারা খরচ করে যুক্তরাষ্ট্র, সেখানেও এটা চ্যালেঞ্জ। আমরা চাচ্ছি আমাদের এই সীমিত সম্পদের মধ্যে, সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার করে মানুষের যে মৌলিক বা বেসিক প্যাকেজ অফ কেয়ারটা নিশ্চিত করার জন্যে, গুণগত মান বৃদ্ধির জন্যে এবং স্বাস্থ্য খাতে অর্থায়ন বৃদ্ধির জন্যও চেষ্টা করছি, বা যে অর্থায়ন আছে সেটাকে আরও ভালো করে কিভাবে ব্যবহার করে সর্বোত্তম স্বাস্থ্যসেবা পাওয়া যায় সেটার জন্য চেষ্টা করছি। তো আমি একটু ডক্টর মালবিকা সরকারের কাছে যাই। তো সরকারের একার পক্ষে হয়তো এই পুরো এই সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি হয়তো নিশ্চিত করা যাবে না। তার জন্য সরকারি বেসরকারি উভয় পক্ষেরই আসলে একসাথে এগিয়ে এসে কাজ করতে হবে। জনগণের দোরগোড়ায় যদি স্বাস্থ্যসেবাকে আমরা পৌঁছে দিতে চাই, সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে আসলে সরকারের সামনে কি বড় চ্যালেঞ্জ আছে? না, বেসরকারিভাবে আমি মনে করি যে অনেক ধরনের সহায়তা আমরা আসলে করতে পারি, কারণ সরকারের একার পক্ষে সম্ভব না। তো আমি যেহেতু শিক্ষকতা করি বেসরকারি প্রতিষ্ঠানে এবং জনস্বাস্থ্য বিষয়ে, আমি সেটা দিয়ে শুরু করব। যেমন ধরেন 3 ধরনের কাজ করতে পারি আমরা যারা বেসরকারি জনস্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো আছে, স্কুল অফ পাবলিক হেলথ আছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে। প্রাথমিকভাবে হচ্ছে আমাদের যারা জনস্বাস্থ্যে যে শিক্ষিত জনবলটা আমরা তৈরি করছি, তাদেরকে শেখানো সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার গুরুত্বটা কোথায়, কতখানি, কিভাবে সেটা করা যায়, সেটা একটা হতে পারে। আর দ্বিতীয়ত হতে পারে যেটা মিস্টার আসাদুল ইসলাম বললেন যে এসডিজির কিন্তু কতগুলি ইন্ডিকেটর আছে, আমাদেরকে মনিটর করতে হবে, দেখতে হবে যে তথ্য দিয়ে যে আমরা কতটুকু এগিয়েছি। তো বিভিন্ন ধরনের গবেষণা করে আমরা সেই সহায়তাটা করতে পারি যে হ্যাঁ, আমাদের এখানে আমরা পিছিয়ে আছি, শুধু আরেকটু কাজ করা দরকার। আর তৃতীয়ত যেটা আমরা বলি যে এক ধরনের ক্যাম্পেইন বা অ্যাডভোকেসি করা, সেটা হচ্ছে আমি বলবো শিক্ষা প্রতিষ্ঠান বড় একটা কাজ করতে পারে, কিন্তু আমাদের প্রাইভেট হসপিটালগুলো, কিন্তু আপনি যদি বাংলাদেশে দেখেন অবশ্যই প্রাইভেট হসপিটাল একদম জেলা পর্যায় থেকে শুরু করে বড় শহরগুলোতে, তো সেখানে 2-3টে কাজ ওরা করতে পারে যদি সহায়তা করার জন্য। প্রথমত সেটা হচ্ছে যে আমরা যেটা কথা শুনলাম যে গরিব লোকদের অনেক টাকা খরচ হচ্ছে, তার একটা বড় দুটো কিন্তু কারণ আছে। প্রথম যেটা কারণ, সেটাতে এনজিওগুলো খুব সহায়তা করতে পারে, সেটা হচ্ছে যে আপনার প্রতিরোধমূলক আপনার তথ্যগুলো দেওয়া, সেটা জীবন যাত্রা বা পুষ্টি জাতীয়, যাতে আমি প্রতিরোধ করতে পারি রোগ হবার আগেই, প্রিভেন্টিভ। দ্বিতীয়ত করতে পারি আমরা ধরেন আর্লি স্ক্রিনিং। আমার হার্ট অ্যাটাক হলে আমার তো অনেক টাকা খরচ হয়ে গেল, কিন্তু আমার যদি ব্লাড প্রেশারটা আগেই চিহ্নিত করা যায় গ্রাম পর্যায়ে, আপনি 2 টাকা 4 টাকার ওষুধ দিয়ে কিন্তু এটা কন্ট্রোলে চলে যায়। অথবা ডায়াবেটিস। বড় বড় হাসপাতালগুলোতে কিন্তু তারা কিন্তু অঙ্গীকারবদ্ধ যখন একটা হাসপাতাল শুরু করে যে শতকরা 10% বিছানা বা চিকিৎসা কিন্তু তারা গরিবদের দেবে। সরকার কিন্তু তার পক্ষ থেকে এটা করেছে, কিন্তু আমরা কিন্তু কমপ্লাই করছি না। শুধু এই যে বড় বড় হাসপাতালগুলো আছে, তারা যদি সেই দায়িত্বটা কিছুটা নেয়, তাহলেও একটা গরিব লোকদের চিকিৎসা হবে। দ্বিতীয়ত আপনি বড় স্পেশালাইজড হাসপাতাল দেখবেন ঢাকায়, চিটাগংয়ে, হার্ট ফাউন্ডেশন ঢাকায় বা চক্ষু, তারা যদি বিভিন্ন ধরনের এই স্পেশালাইজড হাসপাতালগুলো দেশের বিভিন্ন জায়গায় তৈরি করে, শুধু প্রফিটের কথা চিন্তা না করে, সেটাও একটা সহায়তা হবে। আমি আরেকটা ব্যাপার যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে একটা বড় ভূমিকা কিন্তু আমাদের বেসরকারি আরেকটা প্রতিষ্ঠান আছে, যেটা অনেক সময় স্বাস্থ্যসেবা আমরা শুধু চিকিৎসকদের কথা বলি, সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানি। যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আছে সেখানে আজকাল দেখবেন আপনি অনেক ধরনের ফেক ওষুধ তৈরি হচ্ছে, অনেক ধরনের গুণগত মান হচ্ছে না ওষুধের দাম অনেক বেশি। তো আমরা যদি সেবাটা দিতে যাই, শুধু তো চিকিৎসা বা অসুস্থতা ডায়াগনোসিস করাই চিকিৎসা না, আপনি আমার চিকিৎসা করে আমার ওষুধটা কিনতে হবে। তো সবাই মিলে বেসরকারি যারা বিশ্ববিদ্যালয় আছে, আমাদের এনজিওরা আছে, আমাদের দাতা সংস্থাগুলো আছেন, আমাদের প্রাইভেট হসপিটাল আছে, আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, আপনি বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি, সবাই মিলে যদি যেই আপনার সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য যে পদক্ষেপগুলি নেওয়া দরকার এবং সরকার করছেন, আমরা যদি হাতে হাত মিলিয়ে একসাথে শুরু করি, আমি নিশ্চিত যে আমরা এমডিজিতে যে সফলতা দেখিয়েছি সেটা অবশ্যই আমরা দেখাতে পারবো। কারণ বাংলাদেশ সবসময় আমরা কিন্তু বিশেষত
স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা পৃথিবীর অনেক দেশ থেকে এগিয়ে আছি। আমরা দেখছি যে অনেক সরকারি হাসপাতালের পাশাপাশি অনেক বেসরকারি হাসপাতালও এখনও পর্যন্ত অনেক বেসরকারি হাসপাতালের অনুমোদন দেওয়া হচ্ছে এবং গড়ে উঠছে। সেখানকার ডাক্তার এবং সব কিছু মিলে অবকাঠামোগত ব্যবস্থাপনার জায়গাটি, এই বিষয়গুলো আসলে সব কিছু, এবং একই সাথে ডাক্তারের ফিটা কী হবে, ডাক্তার ফি মানে অনেক সময় আমরা এই অভিযোগও পাই যে অনেক চড়া মূল্য দিয়ে তাকে সেই চিকিৎসা সেবাটা নিতে হচ্ছে। এই সব কিছু আসলে মনিটরিংয়ের জায়গাটা আসলে কি সরকারের পক্ষ থেকে, যদিও আপনি নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করেন, তারপরও আমার এই প্রশ্নটি আপনার কাছে। স্বাস্থ্যসেবা আমরা এও বলছি যে শুধুমাত্র সরকারিভাবে স্বাস্থ্যসেবা প্রদান করলে সব মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়। সাংবিধানিক যে অঙ্গীকারের কথা বললাম বা দায়িত্বের কথা বললাম, এখানে সরকারের দুটা রোল। সরকার সরাসরিভাবে স্বাস্থ্যসেবা প্রদান করছে, আরেকটা হলো সরকার অন্যান্য যারা স্বাস্থ্যসেবা প্রদান করছে তাদেরকে ফ্যাসিলিটেট করছে বা ম্যানেজ করছে, রেগুলেট করছে। তো আমরা এখন দেখছি যে বেসরকারি খাতে স্বাস্থ্যসেবা প্রদানকারীর সংখ্যা, হাসপাতাল বেড, স্বাস্থ্যসেবা প্রদানকারীর সংখ্যা সরকারের চেয়ে বেশি হয়ে গেছে। এটা খুব স্বাভাবিক যে অর্থনৈতিক উন্নতি বা স্বাস্থ্যসেবার চাহিদা বেসরকারি এই পর্যায়ে আস্তে আস্তে বেড়ে যাবেই। কিন্তু সরকারের কিন্তু খুব দায়িত্ব রয়েছে, আমি যে কথা বললাম, যে প্রাইভেট সেক্টর, এনজিও, অন্যান্য যেসব যারা স্বাস্থ্যসেবা দান করছে তাদেরকে রেগুলেট করা, ফ্যাসিলিটেট করা। আপনি যে কথা বলেছেন যে স্বাস্থ্যসেবার ফিস নির্ধারণ, স্বাস্থ্যসেবা কিভাবে দিবে সেই প্রোটোকল নির্ধারণ, এটা সরকারের একটা কাজের অংশ। নজরদারির জায়গাটা আসলে এবং সেটা করছে কিনা প্রাইভেট সেক্টর সেটা দেখাও সরকারের দায়িত্ব। এখন যে কাঠামো বা যে সাধ্য সরকারের আছে সেটা খুব পুরোপুরিভাবে খুব ভালো করে দেখা যাচ্ছে না। এটার জন্য সরকারের কর্মসূচি আছে যে কিভাবে আমরা আমাদের যে আইনগত কাঠামো আছে সেটাকে পরিমার্জন করে উন্নত করে আরও বেশি এই জিনিসগুলা, যে প্রাইভেট সেক্টরের মান, প্রাইভেট সেক্টরের প্রাইসিং, মূল্য সব কিছুতে নিয়ন্ত্রণ করা যায় এবং সাধ্যের মধ্যে রাখা যায়। তারা যেন সরকারের যে জাতীয় কর্মসূচি সেটার সঙ্গে সম্পূরক ভূমিকা রাখতে পারে। এই না যে তাদেরকে নিয়ন্ত্রণ করা হবে, তাদেরকে লস করে দেওয়া হবে, তা নয়, কিন্তু ওভারঅল যেন দেশের স্বাস্থ্যসেবা কর্মসূচি উপকৃত হয়, তাদের বেসরকারি উদ্যোগ উপকৃত হয়, সেই অর্থে সরকার পরিকল্পনা করছে। কিন্তু আমি একজন নাগরিক হিসেবে একটা কথা বলি, সেটা হচ্ছে সরকার নিয়ম নীতি করছে, মনিটরে অনেক কিছু, কিন্তু যেটা মূল ব্যাপার, একজন নাগরিক হিসেবে কিন্তু আমার দায়িত্ব আছে আমার কর্তব্য পালন করা। আমি যদি সারাক্ষণ মনে করি যে সরকার যদি আমাকে মনিটরিং না করে তাহলে আমি কাজটা ঠিকভাবে করব না, তাহলে কিন্তু সেটা আসলে আমি মনে করি একটা সুনাগরিকের লক্ষণ না। সুতরাং আজকে যদি সেই আমরা লক্ষ্যমাত্রায় পৌঁছাতে হয়, সরকার অনেক কিছু করছে, কিন্তু আমরা প্রতিটি নাগরিক যদি আমরা যেখানে কাজ করছি আমাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমাদের কমিটমেন্ট, আমাদের সেই সৎভাবে নিজের কাজটা যোগ্যতার সাথে করতে পারি, তাহলে কিন্তু ন্যায় নীতিমালাগুলো অনেক বেশি সহজ হয়ে যাবে। তা আমি মনে করি যে সেটা আমাদের দেখতে হবে, যে শুধুমাত্র নীতিমালার উপর নির্ভর করে বসে থাকলে হবে না। চিকিৎসা পেশা একটু টেকনিক্যাল, যেগুলা হয়তো শুধু নীতি নির্ধারণ করেই বা নীতি নির্ধারকরাই শুধু মনিটর করে পারবে না, এইসব বডিকে শক্তিশালী করে তাদেরকে অন্তর্ভুক্ত করে এই নজরদারি বা এই কোয়ালিটি ইমপ্রুভমেন্ট এবং অ্যাকাউন্টেবিলিটি, দায়বদ্ধতা এনশিওর করার চেষ্টা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বে আমরা আপনাদের জন্য আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব, নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত বিদায়, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।